আজ আমরা যে ব্রাজিলকে ফুটবলের দেশ হিসেবে চিনি, সেই ব্রাজিল কিন্তু একসময় কোনো ফুটবলের দেশ ছিল না। আজকের দিনে যে দেশে রাস্তায় রাস্তায় অলিতে গলিতে ফুটবলের উন্মাদনা 1894 সালের আগে, সেই দেশের মানুষ ফুটবল নামক শব্দটির সঙ্গে ঠিকভাবে পরিচিতি ছিল না। কিন্তু দেখেন, সেই ব্রাজিলই আজ বিশ্বের সেরাদের সেরা একটি ফুটবলের দেশ। আসলে তাদের দেশে ফুটবল খেলা একদিনে রচিত হয়নি, এটি রচিত হয়েছে এক শতাব্দীরও আগে। তো চলুন আজ সেই ব্রাজিলের ফুটবলের উত্থান সম্পর্কে আলোচনা করব, যা আপনার চিন্তাভাবনাকে পুরোপুরিভাবে বদলে দেবে এবং আপনার মনে একটা নতুন ধারণা সৃষ্টি করবে। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সালটা ছিল 1894 সাল। সে সময় চার্লস উইলিয়াম মিলার নামের এক তরুণ সুদূর ইংল্যান্ড থেকে পাড়ি দিয়ে ব্রাজিলের সাও পাওলো বন্দরে এসে নামেন। তার হাতে ছিল কিছু অদ্ভুত জিনিস: দুটি চামড়ার ফুটবল, একটি হাওয়া দেওয়ার পাম্প এবং ফুটবলের নিয়মকানুনের একটি বই। কারণ তিনি ইংল্যান্ডে গিয়ে একটি জনপ্রিয় খেলার প্রেমে পড়েছিলেন, যার নাম ছিল ফুটবল। তাই তিনি আসার সময় সাথে করে ফুটবল খেলার সামগ্রী নিয়ে আসেন। তিনি মূলত একজন ব্রিটিশ ব্রাজিলিয়ান ছিলেন। তার বাবা ছিলেন ব্রিটিশ রেলওয়ে ইঞ্জিনিয়ার, যিনি ব্রাজিলে কাজ করতে এসে সেখানেই থেকে যান। তার ছেলে চার্লস উইলিয়াম যখন ব্রাজিলে ফিরে আসেন, তখন তিনি ব্রাজিলের সাও পাওলোর ব্রিটিশ কমিউনিটির মধ্যে প্রথম একটি আনুষ্ঠানিক ফুটবলের ম্যাচ আয়োজন করেন, যেটা ছিল খুবই ছোট, কিন্তু সেটাই ছিল ব্রাজিলিয়ান ফুটবলের প্রথম স্পর্শ। তবে শুরুতে এটা ছিল সম্পূর্ণ অভিজাতদের খেলা। ব্রাজিলের সাও পাওলো আর রিও ডি জেনেইরোর ধনী ক্লাবগুলোতে কেবল উচ্চবিত্তরাই খেলতে পারতেন এই ফুটবল খেলা। কিন্তু এই খেলা আর কোনোভাবে চার দেয়ালের মাঝে বন্দি থাকলো না। মাঠের বাইরে দাঁড়িয়ে যারা যারা এই খেলা দেখত, তারা বাড়ি ফিরে রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে এবং উঠানে, এমনকি নদীর ধারে এই খেলা শুরু করে দিল। আর এখান থেকেই শুরু হলো তাদের আসল বিপ্লব। ব্রিটিশরা ফুটবল এনেছিল ঠিকই, কিন্তু তারা কখনো কল্পনাও করতে পারেনি যে এই খেলায় একদিন তাদের হাত ছাড়িয়ে যাবে। শুরুতে ফুটবল খেলা ছিল সাও পাওলো আর রিওর বড় বড় ক্লাবের সম্পত্তি। সাদা পোশাক, কাটা ঘাসের মাঠ এবং ইউরোপীয়দের কায়দায় খেলা। কিন্তু ব্রাজিলে প্রায় সব মানুষের ওই রকম কায়দা ছিল না। সেই সময়ে ব্রাজিলে ছিল বেশিরভাগই গরিব, যারা ঠিকমতো জুতা কিনতে পারত না, কিন্তু স্বপ্ন দেখত একদিন ভালো ফুটবলার হবে। তারপর ধীরে ধীরে এই খেলা ছড়িয়ে পড়তে শুরু করলো। বস্তির ছেলেরা ভাঙা কমলালেবু দিয়ে কাপড়ের বল পাকিয়ে কখনো খালি পায়ে কাদামাটিতে খেলা শুরু করলো। নেই কোনো রেফারি এবং নেই কোনো নিয়ম, শুধু আছে অদম্য ইচ্ছাশক্তি। তখন ব্রাজিলের রিও ডি জেনেইরোর গ্রামগুলোতে, সমুদ্রের বালিতে এবং সরু গলিতে প্রতিদিন হাজার হাজার ছেলে এই খেলায় মেতে উঠত। আর এই পরিবেশেই তৈরি হতে লাগলো এক অন্যরকম ফুটবল। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, তখন ধনীদের ফুটবল মানে ছিল শৃঙ্খলা, নিয়ম এবং কাঠামো। কিন্তু রাস্তায় যারা ফুটবল খেলতো, তাদের কোনো নিয়মই ছিল না, কারণ তারা জানতো যতক্ষণ তাদের কাছে কোনো মাঠ নেই, ততক্ষণ তাদেরকে বুদ্ধি দিয়েই খেলতে হবে। আর সেই স্বাধীনতা থেকেই জন্ম নিল সেই বিখ্যাত ব্রাজিলিয়ান ড্রিবলিং স্টাইল, যা পরে গোটা বিশ্বকে মুগ্ধ করে দিয়েছে। তবে ব্রাজিলের ইতিহাসে একটা কালো অধ্যায় আছে, যাকে বলা হয় দাস প্রথা। 1888 সালে দাস প্রথা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হলেও সমাজের মানুষের মনে গেঁথে যাওয়া বর্ণবাদ এত সহজে মুছে যায়নি তখনও। কালো মানুষরা স্বাধীনতা পেয়েছিল ঠিকই, কিন্তু আসল মর্যাদা তারা পেত না। সব কিছুতেই ছিল ভয়ঙ্কর একটা দেওয়াল, আর ফুটবলও তখন এই দেওয়ালের বাহিরে ছিল না। 20 শতকের শুরুতে ব্রাজিলের বড় ফুটবল ক্লাবগুলো কালো এবং মিশ্র বর্ণের খেলোয়াড়দের মাঠে নামতে দিত না। এটা ছিল লিখিত বা অলিখিত একটি নিয়ম, কিন্তু আসল প্রতিভাকে বেশি দিন আটকে রাখা যায় না। সে সময়ে আর্থার ফ্রিডেনরেইখ নামের একজন মিশ্র বর্ণের খেলোয়াড় সেই দেওয়ালে সর্বপ্রথম আঘাত করেছিলেন। তিনি ছিলেন একজন অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়। বলা হয় তিনি তার ক্যারিয়ারে 1000-এরও বেশি গোল করেছিলেন। পেলের আগে তিনি ছিলেন ব্রাজিলের সবচেয়ে বড় ফুটবল তারকা, কিন্তু প্রতিটা ম্যাচের আগে তাকে চুল সোজা করতে হতো, চেহারা ইউরোপীয় দেখাতে হতো, শুধুমাত্র মাঠে নামার অনুমতি পাওয়ার জন্য।
কিন্তু ইতিহাস থেমে থাকলো না। 1930-এর দশকে ব্রাজিল সরকার ফুটবলকে জাতীয় পরিচয়ের অংশ হিসেবে দেখতে শুরু করলো, আর তখন ব্রাজিলের সেরা ফুটবলাররা ফুটবল খেলার সুযোগ পেল। তখন লিওনিদাস দা সিলভা, যাকে রাবারম্যান বলা হতো, তিনি 1938 বিশ্বকাপে তার অলৌকিক দক্ষতায় গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন তার খেলা দেখিয়ে। তখনই ব্রাজিল বুঝতে পারল বর্ণবাদকে আঁকড়ে ধরে থাকলে বিশ্বমঞ্চে কখনোই জেতা সম্ভব না। তখন ফুটবল হয়ে উঠল সামাজিক পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। মাঠের ভেতরে যে কালো ছেলেটা 5 জনকে কাটিয়ে গোল দিচ্ছে, দর্শক সারিতে বসে থাকা সাদা মানুষটাও তার জন্য দাঁড়িয়ে চিৎকার করছে। 1958 সালে পেলে যখন মাত্র 17 বছর বয়সে বিশ্বকাপ জিতলেন, তখন একটি বিষয় চিরতরে প্রমাণ হয়ে যায়, ব্রাজিলে প্রতিভার কোনো বর্ণ নেই। যে সমাজ তাদের পিছিয়ে রেখেছিল, ফুটবল মাঠে দাঁড়িয়ে তারা সেই সমাজকেই উঁচুতে উঠালো। কিন্তু ফুটবলে কিছু কিছু মুহূর্ত আছে যা একটা জাতির বুকে চিরকালের জন্য দাগ রেখে যায়। ব্রাজিলের জন্য সেই মুহূর্তটা এসেছিল 1950 সালের বিশ্বকাপে। জায়গাটি ছিল রিও ডি জেনেইরো শহরের মারাকানা স্টেডিয়াম। সেদিন যা ঘটেছিল ব্রাজিলিয়ানরা কোনোভাবেই মেনে নিতে পারেনি। সেই দিনের আঘাত ছিল এতটাই গভীর যে 70 বছর পরেও ব্রাজিলের মানুষদেরকে এই দিনের কথা বললে আপনা আপনি তাদের চোখে পানি চলে আসে। সেই বছর বিশ্বকাপ আয়োজন করেছিল ব্রাজিল নিজেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিশ্বকাপ ফিরে এসেছে, আর ব্রাজিল পেয়েছে স্বাগতিকদের সম্মান। মারাকানা স্টেডিয়াম তৈরি হয়েছিল এই বিশ্বকাপকে ঘিরেই। তখন এটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম। ফাইনাল ম্যাচে 2 লাখেরও বেশি দর্শক মাঠে উপস্থিত হয়েছিল সেদিন। গোটা ব্রাজিল নিশ্চিত ছিল আজ তারা বিশ্ব চ্যাম্পিয়ন হবে। এমনকি সংবাদপত্র আগেই শিরোনাম ছাপিয়ে ফেলেছিল ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন। আর সেদিন শহরে শহরে উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ফুটবল কখনো আগে থেকে লেখা গল্প মানে না। সেদিন ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল উরুগুয়ে। প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্য ব্যবধানে, কিন্তু দ্বিতীয়ার্ধে ব্রাজিল যখন এগিয়ে গেল তখন পুরো মাঠ কেঁপে উঠল উল্লাসে। মনে হচ্ছিল ট্রফি আর মাত্র কয়েক মিনিট দূরে। কিন্তু তারপরেই ঘটে গেল অকল্পনীয় একটি ঘটনা। উরুগুয়ে একটা গোল শোধ করল, এরপরে আরেকটা, আর ম্যাচ শেষ হলো 2-1 গোলে এবং উরুগুয়ে হলো চ্যাম্পিয়ন। তখন 2 লাখেরও বেশি দর্শক স্তব্ধ হয়ে যায়। সেদিন ব্রাজিল খেলেছিল সাদা জার্সি পরে। তারপর থেকে ব্রাজিলিয়ানরা তাদের সাদা জার্সিকে অপয়া ভেবে চিরতরে বাতিল করে দেয়। জন্ম নেয় আজকের সেই বিখ্যাত হলুদ সবুজ জার্সি। তাহলে বুঝতেই পারছেন সেদিন ব্রাজিলের মানুষ কতটা কষ্ট পেয়েছিল, আর এটাই তাদেরকে নতুন করে গড়ে তুলেছিল। ব্রাজিল প্রতিজ্ঞা করে সেই লজ্জা একদিন তারা মুছে ফেলবে, আর সেই প্রতিজ্ঞা পূরণ করতে তাদের মাত্র 8 বছর সময় লেগেছিল। 1958 সালে সুইডেনের মাটিতে ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে, এবং সেই দলে ছিলেন এক 17 বছরের কিশোর যার নাম ছিল পেলে। তিনি ব্রাজিলকে প্রথমবার বিশ্বকাপ জিতাতে সহায়তা করেছিলেন। কিছু মানুষ শুধু খেলোয়াড় হয়ে জন্মায় না, তারা জন্মায় একটা যুগ তৈরি করতে। পেলে ছিলেন সেই মানুষ, যার পুরো নাম এডসন আরেন্তেস দো নাসিমেন্টো। তার জন্ম 1940 সালে ব্রাজিলের একটা ছোট্ট শহরে। তার বাবা ছিলেন একজন সাধারণ ফুটবলার, আর তাদের সংসারে অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। ছোটবেলায় পেলে জুতা কিনতে পারতেন না, রাস্তায় পড়ে থাকা কমলা লেবুর খোসা দিয়ে বল বানিয়ে খেলতেন তিনি। কিন্তু সেই খালি পায়ের ছেলেটাই একদিন হয়ে ওঠেন পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলার। মাত্র 15 বছর বয়সে তিনি সান্তোস ক্লাবে যোগ দেন, আর 16 বছর বয়সে ব্রাজিল জাতীয় দলে ডাক পান, এবং 17 বছর বয়সে বিশ্বকাপের মাঠে নেমে গোটা বিশ্বকে থমকে দিলেন। 1958 সালের সুইডেন বিশ্বকাপে পেলে করেছিলেন মোট 6টি গোল, যার মধ্যে ফাইনালে ছিল 2টি গোল। ফাইনালে প্রথম গোলটা করার পরে পেলে মাঠেই কেঁদে ফেলেছিলেন। সেই কান্নার দৃশ্য আজও ফুটবলের ইতিহাসের অন্যতম মুহূর্ত হিসেবে স্মরণ করা হয়। কিন্তু পেলে শুধু একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন একজন অনুপ্রেরক। একটা কালো গরিব ছেলে যে রাস্তায় খালি পায়ে বড় হয়েছে, সে হয়েছিল সেরা ফুটবলার। তখন তাকে দেখে গ্রামের প্রতিটা ছেলে স্বপ্ন দেখতে শুরু করে বড় হয়ে সেও একজন পেলের মতো ফুটবলার হবে। তারপরে পেলে হয়ে উঠলেন কোটি মানুষের আশার প্রতীক।
1958, 62 এবং 1970 তিনটি বিশ্বকাপ জিতলেন পেলে। আর এখন পর্যন্ত তিনি একমাত্র খেলোয়াড় যিনি তিনটি বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন। তার ক্যারিয়ারে গোলের সংখ্যা 1000-এরও বেশি, কিন্তু শুধুমাত্র সংখ্যা দিয়ে পেলেকে মাপা যায় না। তার খেলার মধ্যে ছিল এক অলৌকিক সৌন্দর্য, যা ছিল এমন কিছু তার খেলা দেখে মানুষ ভুলে যেত সে ফুটবল খেলা দেখতে এসেছে নাকি কোনো শিল্পকর্ম। 1970 বিশ্বকাপে ব্রাজিলের সেই দলটিকে অনেকে এখনও ইতিহাসের সেরা ফুটবল দল মনে করেন। পেলে, জার্সিনহো, রিভেলিনো এবং তোস্তাও এই দলটা শুধু বিশ্বকাপ জিতেনি, তারা ফুটবলকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সেই বিশ্বকাপের পরে ব্রাজিল ট্রফিটা চিরতরে নিজেদের কাছে রেখে দেওয়ার অধিকার পেয়েছিলেন, কারণ তখন নিয়ম ছিল যে দেশ 3 বার বিশ্বকাপ জিতবে তারা ট্রফি চিরতরে পেয়ে যাবে। ফুটবলে জেতাটাই সব না, এই কথাটা পৃথিবীতে সবচেয়ে বিশ্বাসভাবে বলতে পারেন একটাই দেশ, আর সেটা হলো ব্রাজিল। বেশিরভাগ দেশ ফুটবল খেলে জেতার জন্য, আর ব্রাজিল ফুটবল খেলে সুন্দরভাবে জেতার জন্য। এই পার্থক্যটাই ব্রাজিলিয়ান ফুটবলকে বাকি সবার থেকে আলাদা করে দিয়েছে। আর এই দর্শনের একটা নামও আছে, যেটার নাম যোগবণিত। যোগবণিত কোনো কোচের তৈরি কৌশল নয় বা কোনো বইয়ের লেখা নিয়মও না। এটা জন্ম নিয়েছে ব্রাজিলের রাস্তায়, অলিতে গলিতে এবং নদীর ধারে, যেখানে ছেলেরা খেলতো শুধুমাত্র আনন্দের জন্য। প্রতিপক্ষকে কাটানোর উপায়, গোল করার অন্যরকম কৌশল আর শরীরের এমন ব্যবহার যা ইউরোপীয় ফুটবলে তখনও কেউ কল্পনা করেনি। এই সব কিছু মিলিয়ে তৈরি হয় যোগবণিত। একবার রোনালদিনহোর কথাই চিন্তা করুন। মাঠে নামলে মনে হয় সে খেলছে না, সে কোনো অনুষ্ঠান দেখাচ্ছে। প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে যাওয়ার সময় তার মুখে থাকতো সবসময় হাসি। তাছাড়া রিভালদো, রোমারিও, জিকো প্রতিটা নাম এক একটা শিল্পকর্মের স্মৃতি বহন করে এনেছে। তবে বর্তমানে আধুনিক ফুটবলে এই সৌন্দর্য হারিয়ে যাচ্ছে, কারণ ফলাফলের চাপ, কৌশলের জটিলতা এবং ইউরোপীয় ক্লাবে খেলার প্রভাব, এগুলো মিলিয়ে ব্রাজিলিয়ান ফুটবল পুরনো শক্তি হারাচ্ছে। তবে ব্রাজিল কখনো হারিয়ে যায় না। বিশ্বকাপের প্রতিটা আসরে তাদের উপস্থিতি সবচেয়ে বেশি। এটা আমার কথা নয়, এটা ইতিহাসের কথা। আর ইতিহাস আপনি কখনো বইয়ের পাতা থেকে বাদ দিতে পারবেন না। ফুটবল যতদিন এই পৃথিবীতে থাকবে, ইতিহাসও ততদিন রচিত হবে। ফুটবলের ইতিহাসে একটাই পরিসংখ্যান চিরকালই থাকবে, আর সেটা হলো বিশ্বকাপ জয়ের সংখ্যা। জার্মানি 4 বার জিতেছে, ইতালি 4 বার, আর্জেন্টিনাও 3 বার, কিন্তু ব্রাজিল 5 বার বিশ্বকাপ জিতেছে। একমাত্র দেশ হিসেবে 5টি বিশ্বকাপ ট্রফি নিজেদের ঘরে নিয়ে গেছে ব্রাজিল। এই সংখ্যাটা শুধু একটা রেকর্ড না, এটা একটা সভ্যতার প্রমাণ। প্রথমবার 1958 সালে সুইডেনে, দ্বিতীয়বার 1962 সালে চিলিতে, তৃতীয়বার 1970 সালে মেক্সিকোতে, চতুর্থবার 1994 সালে আমেরিকাতে এবং পঞ্চমবার জাপান, কোরিয়াতে। এই 5টা ট্রফি প্রমাণ করেছে ব্রাজিল শুধু ফুটবল খেলে না, ব্রাজিল ফুটবলকে ভালোবাসে। ব্রাজিল দশকের পর দশক ধরে বিশ্বমানের ফুটবল উপহার দিয়ে আসছে। ব্রাজিলের ক্লাব ফুটবলের ইতিহাস শুরু হয়েছিল 20 শতকের একেবারে শুরুতে। ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্সে, সান্তোস ও সাও পাওলো এই ক্লাবগুলো শুধুমাত্র ফুটবল দল না, এগুলো খেলোয়াড় তৈরির জায়গা। এই ক্লাবগুলোর সবচেয়ে বড় অবদান হলো তাদের যুব একাডেমি। ব্রাজিলের প্রতিটা বড় ক্লাবে রয়েছে বিশাল যুব উন্নয়ন কার্য। 5-6 বছর বয়স থেকেই প্রতিভাবান ছেলেদের খুঁজে বের করা হয় এবং একাডেমিতে ভর্তি করা হয়, আর সেখানে তারা পায় তাদের সেরা কোচিং। ব্রাজিলের আরেকটা বিশেষ দিক হলো এখানে ফুটবলকে পেশা হিসেবে দেখার সংস্কৃতি অনেক আগে থেকেই তৈরি হয়েছে। ব্রাজিলে গরিব পরিবারের মা বাবাও জানেন ছেলে যদি ভালো ফুটবল খেলতে পারে তাহলে তার ভবিষ্যৎ বদলে যাবে। এই চিন্তাতে পরিবারগুলো তাদের সন্তানকে ফুটবল একাডেমিতে পাঠাতে উৎসাহিত হন। আজকের দিনে ব্রাজিলিয়ান খেলোয়াড়রা পৃথিবীর প্রতিটা বড় লিগে খেলে থাকে। স্পেন, ইংল্যান্ড, জার্মানি এবং ইতালিতে যে কোনো শীর্ষ দলের স্কোয়াডে একজন ব্রাজিলিয়ান ফুটবলার অবশ্যই খুঁজে পাবেন। আসলে ব্রাজিল একটা দেশ না, ব্রাজিল একটা ফুটবলার তৈরির মেশিন, যে দেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করে আসছে, যা ইতিহাসের সেরা ব্যবস্থাপনা। তো আর্জেন্টিনা ফুটবল সম্পর্কেও যদি এমন ভিডিও চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে।